অফিসে এখনো টেক্সাসের কাগজ রাখি বলেই রক্ষা। মৃদু স্বরে নীরবতা ভাঙল ক্রেইগ। নয়তো তোমার দুর্ভাগ্যের কথা জানতেই পারতাম না। কি হয়েছিল? খরা আর মরক। গরুর ব্যবসা বা রানসিং থেকে অনেক দূরে চলে এসেছ বাচ্চা। এখানে নতুন অনেক জিনিস শিখতে হবে তোমায়। আর কিছু না হোক, তোমার মিউলগুলো রাইড করতে পারবো আমি। হেসে উঠল কেইক। চোখ সরু করে তাকালো। ভৎসনা আর অসন্তোষ ফুটে উঠল চাউনিতে। মিউল রাইড করবে? রাবিশ। বোকার মতো কথা বলো না। এখানে ম্যানেজারের কাজ করবে তুমি। পরিচ্ছন্ন রুচিসম্মত কাপড়, নতুন হ্যাট এবং বুট দরকার তোমার। আর দরকার নতুন হেয়ার কাট ও পরিচ্ছন্ন শেভ। সস্তা তামাকের বদলে সিগার টানতে শিখবে। চোখ পিট করে তাকালো জেমস। ক্রেইগ কারভারের চিঠি পেয়ে ভেবেছিল এখানে কোনো টিম স্টারের কাজ করতে হবে। ওর বিস্ময়ে স্মিথ হাসল। ক্রেইগ কারভার। এখানে ভালোই জমিয়েছি আমি জেমস। অফিস দেখে হয়তো সমৃদ্ধ গোছানো একটা স্টেবল মনে হয়েছে তোমার, কিন্তু আসলে এখানে কোনো কাজ নেই আমাদের। পিউতের আশেপাশে যত খনি আছে শতকরা 85% আকরিকের চালান বা সাপ্লাই পৌঁছে দেই আমরা। যথেষ্ট টাকা বানিয়েছি, তবে ব্যবসাটার উপর বিরক্তি ধরে গেছে ইদানিং। এখান থেকে চলে যেতে চাই আমি। সমুদ্রের তীরে একটা বাড়ি কিনেছি, ভাবছি ওখানে চলে যাব। কিন্তু বিশ্বস্ত একজন লোক দরকার আমার, যে ব্যবসাটা ঠিকভাবে চালিয়ে যেতে পারবে। তার মানে তুমি ঠিক করেছো আমি ব্যবসা দেখব? নট করলো সে। ব্যবসার ধরন তোমার বোঝা হয়ে গেলেই চলে যাব আমি। তোমার জন্য অবশ্য কঠিন হবে না, চটপটে মনে হচ্ছে তোমাকে। তাছাড়া আসল কাজ এরই মধ্যে সেরে ফেলেছি। তোমার পক্ষে এগিয়ে যাওয়া সহজ হবে। প্রথম যখন এসেছিলাম বড়সড় একটা আউটফিট ছিল এখানে, এক মেয়ে। এখন শেষ পর্যায়ে চলে এসেছে ওরা। কিছুদিনের মধ্যে হয়তো সব কিছু বিক্রি করে চলেও যাবে। আরেকটা আউটফিট আছে, এখনো নতুন অবশ্য, কিন্তু শিগগিরই ওদের হটিয়ে দেব আমরা। ক্ষীণ হাসল সে। কৌতুক দেখা গেল চোখে। ফেইটিং ব্যবসায় বুদ্ধির পাশাপাশি পরিশ্রমও লাগে জেমস। যে কোনো একটা দিয়ে হয় না। টিম স্টারদের কথাই বলি। কঠিন চিজ এক একজন, কিন্তু ওদের সমীহ আদায় করতে হবে তোমাকে। ভিতরে কিছু নেই, এমন কাউকে সমীহ বা সম্মান করে না ওরা। মাঝে মধ্যে পিটানোরও দরকার হয়ে পড়ে, কারণ কঠিনের ভক্ত এরা। এখানে যখন প্রথম শুরু করি আমি কুড়াল দিয়ে আমার সেরা টিম স্টারকে পিটিয়েছিলাম। চিঠি মনে পড়তে হেসে উঠল সে। খানিক থেমে খেই ধরল। দ্বিতীয়ত বুদ্ধি দরকার হবে। পিউতে কঠিন পরিস্থিতিতে আছি আমরা। খনিগুলোর বেশিরভাগ পাহাড়ের উপর। রেল রোডের প্রশ্নই আসে না। আকরিক যে খুব সমৃদ্ধ তা বলা যাবে না, কিন্তু পরিমাণে প্রচুর উঠছে। বিশোধন কল থেকে খানিক খনির দূরত্ব অনেক, কোনো ক্ষেত্রে প্রায় মাইল 10 হবে। খনিগুলোর নিজস্ব ফেইটিং আউটফিট নেই, কারণ তাতে প্রচুর ওয়াগন, ঘোড়া আর লোক দরকার হয়। তাই ব্যক্তি মালিকাধীন ফেইটিং কোম্পানি খনি থেকে বিশোধন কল পর্যন্ত আকরিক নিয়ে আসবার কাজটা পায়। অন্য সব কিছুর মতোই চুক্তি বা কাজ পেতে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় আমাদের। টিম স্টার বা বিলিংসের মতো লোক হলে চলবে না আমার। মাথায় ঘিলু নেই ওদের।
বরং এমন লোক চাই যে বিলিংসের মতো লোককে চালাতে পারবে। ক্ষণিকের জন্য থেমে সমীহের দৃষ্টিতে তাকালো ওর দিকে। শুরুটা তোমার মন্দ হয়নি। ধন্যবাদ। ব্যবসা বুঝে গেলেই তোমার উপর সবকিছু ছেড়ে দেব। এমন কোনো কাবারকে আমি চিনি না যার মাথায় ন্যূনতম বুদ্ধি বা বিচক্ষণতা নেই। একসময় তুমিই দেখবে সবকিছু। লাভের অর্ধেক পাঠাবে আমাকে, বাকিটা তুমি নিজে রাখবে। ডেস্কের উপর ঝুঁকে এলো সে। লম্বা আঙুলে তাক ঠুকছে পালিশ করা মেহগনির উপর। তাল ঠুকছে পালিশ করা মেহগনির উপর। কয়েকটা জিনিস শিখতে হবে তোমার। খেই ধরল মনার্ক মালিক। আমি তালিম দিতে পারবো। লাখপতি লাখপতি বহু লোক আছে এখানে। জেমস খনির মালিক, ব্যাংকার, ব্যবসায়ী, প্রোমোটর, জাদ্রে লাইনজ্ঞ, ফ্রিস্কো থেকে আসা নাবিক। খনিতে টাকা খাটাচ্ছে ওরা। ওদেরকে জানতে হবে, কারণ এরাই তোমাকে ব্যবসা দেবে। কথাটা ভুলে যেও না কখনো। দিনের বেলায় ব্যবসার কাজ করবে তুমি। মিউলের যত্ন বা দানাপানির ব্যবস্থা করবে। ওয়াগন মেরামত কিংবা কোথায় কোনটা পাঠাতে হবে সেটা ঠিক করবে। ফেইটিং শিডিউল করবে। কামার বা টিম স্টারদের কাজের তদারক করবে। কিন্তু রাতে টাকার কুমিরদের সঙ্গে উঠবোস করতে হবে তোমার। দামি কাপড় পরবে, ভালো খাবে, সেরা ড্রিঙ্ক পান করবে, উপভোগ করবে সময়টা, দুহাতে টাকা খরচ করবে এবং এভাবে আরও টাকা রোজগার করবে। অস্বস্তি অনুভব করছে জেমস। নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা আছে ওর। জানে কঠিন জীবনে অত্যন্ত স্পষ্টবাদী, কিন্তু দুর্ভাগা এক যুবক ও গরু, ঘোড়া বা সূর্যতাপ, বৃষ্টি, ধুলো এবং তারাভরা আকাশের নিচে নিঃসঙ্গ রাত ছাড়া আর কিছু জানা নেই। ওই জীবনের প্রতি আস্থা আছে ওর। যেহেতু আরও মানুষ একই জীবন পছন্দ করে, নিশ্চয় কিছু একটা আছে ওই জীবনে, এবং তা নিয়ে জীবন পার করে দিতে আপত্তি নেই ওর। পিউতে বিলাসী এই জীবন ওর কাছে বেখাপ্পা এবং বিপজ্জনক ঠেকছে। কেমন মনে হচ্ছে? দারুণ, অকপটে বলল জেমস। হতাশাগ্রস্ত, পরাজিত একজন লোকের কাছে অফারটা লোভনীয়ই মনে হবে। বাইরের ওয়াগন ইয়ার্ডে হই হল্লার ক্ষীণ শব্দ কানে এলো ওদের। ক্ষণের শিফট বদল হয় 6টার সময়। আমার এখানেও তাই। উঠে দাঁড়িয়ে বলল মনার্ক মালিক। এখনই ওয়াগন নিয়ে বেরোবে ড্রাইভাররা। চলো দেখা যাক। করিডোর হয়ে উল্টো দিকের এক কামরায় চলে এলো ওরা। সেখান থেকে লোডিং প্ল্যাটফর্মে এলো। পুরো আঙিনা চোখে পড়ছে। প্রচণ্ড ভিড় সেখানে। দেখবার মতো দৃশ্য মনে হলো জেমসের কাছে। একেবারে সামনে একটা রিগ যাত্রার জন্য তৈরি হয়ে আছে। বিশাল ওয়াগনের স্পনে 10 জোড়া মিউল লাগানো হয়েছে। সব কটার লাগাম ভারী শিকলের সঙ্গে সংযুক্ত। পিছনে ছোট একটা ওয়াগন। বড় ওয়াগনের এক পাশের একটা ঘোড়ার পিঠে স্যাডল চাপানো। তাতে চড়ছে এক লোক। লিড হর্সের লাগাম তার হাতে। আগ্রহ নিয়ে দেখছে জেমস। শুধু নিজের ঘোড়াকে তাড়া দিল ড্রাইভার। তাতেই চলতে শুরু করলো ওয়াগন। বিশাল ফটক হয়ে রাস্তায় বেরিয়ে গেল। চাকার ঘূর্ণন, শিকলের ঝনঝন শব্দ, ওয়াগনের রাজকীয় দুলানি, নিদারুণ সমীহ আর বিস্ময় নিয়ে দেখল জেমস। প্রথম ওয়াগনের পর দ্বিতীয়টাও চলে গেল। একই জায়গায় এসে দাঁড়ালো তৃতীয় রিগ। বিপজ্জনক, তাই না? ঘোত করে একটা শব্দ করলো ক্রেগ কারভার।
অবশ্য যতটা বিপজ্জনক মনে হয় ঠিক ততটা কিন্তু নয়। দীর্ঘ যাত্রার ক্ষেত্রে এবং চওড়া টেইলে এরকম রিগ ব্যবহার করি আমরা। অন্য ওয়াগন এত বড় নয়, তবে তারপরও ওগুলো চালাতে যথেষ্ট ঝামেলা হয়। নট করল জেমস। হসলারের দিকে এগিয়ে গেল। বিশালদেহী এক লোক কিছু একটা বলে অপেক্ষামান রিগের দিকে এগোলো। স্যারেল হর্ন চেপে ধরে লাফ দিল সে। স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে স্যাডেলে চাপল। মুহূর্তের জন্য লোকটার বাহু উন্মুক্ত হয়ে পড়েছিল, কিন্তু ঠিকই দেখতে পেল জেমস নোঙরের একটা উল্কি লোকটার বাহুতে। লোডিং প্ল্যাটফর্ম ছেড়ে ছুটতে শুরু করলো ও ওয়াগনের কাছে পৌঁছে গেল। হাত বাড়িয়ে লোকটার কলার চেপে ধরে টান দিল জেমস। স্যাডেল থেকে হেসড়ে নেমে এলো লোকটার শরীর। ধুলোর উপর আছড়ে পড়ল। তুমিই সেই জঘন্য ডাকাত। খানিকটা পিছিয়ে এসে লোকটাকে খুঁটিয়ে দেখবার পর বলল জেমস, আর আমি কিনা ভেবেছি তোমাকে খুঁজতে সারা তল্লাট চষে বেড়াতে হবে। শঙ্কিত দৃষ্টিতে কেইক কারভারের দিকে তাকালো বিশালদেহী। জেমসের পাশে এসে দাঁড়িয়েছে সে। কি ব্যাপার জ্যাক? তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল কেইক। তাজ্জব ব্যাপার বস, মেকি বিস্ময় বিশালদেহী ড্রাইভারের কণ্ঠে। আমি তো কিছুই বুঝতে পারছি না। পিউতের স্টেজে ডাকাতি করেছ তুমি, কঠিন কর্কশ্বরে আবারও অভিযোগ করল জেমস। আসলে তুমি বোধহয় একটা ফাইটের পায়তারা করছো। রাগে লাল হয়ে গেছে জ্যাক নামের লোকটার মুখ। অভিযোগ প্রমাণ করতে তোমাকে যদি পেটাতে হয় একটু আপত্তি নেই আমার। কোট খুলবার সময় বলল জেমস। পোল করালে কোট ঝুলিয়ে হ্যাটটা ছুঁড়ে ফেলল। তারপর মোনার্ক মালিকের দিকে ফিরল। গতকাল সন্ধ্যায় আমাদের স্টেজে ডাকাতি করেছে এই শয়তানটা। এক মেয়ের কাছ থেকে 10,000 ছিনিয়ে নিয়েছে। ওর সঙ্গে আরও 2 জন ছিল। 1 মিনিট, চট করে বলল কেইক। ব্যাপারটা বোধহয় ব্যাখ্যা করা যাবে পরে। রুক্ষ স্বরে চাচাকে থামিয়ে দিল জেমস। পর মুহূর্তে ঘুষি হাঁকালো জ্যাকের পেট বরাবর। বিশালদেহী ড্রাইভার ঝুঁকে পড়তে থুতনিতে ডান হাতের আপার কাট ঝাড়ল। ছিটকে গিয়ে বালির উপর পড়ল সে। থামো, চিৎকার করে উঠল কেইক। উঠে দাঁড়িয়েছে জ্যাক্স, দ্রুত সাবলীল ওর রিফ্লেক্স। ফেইট লাইনের ড্রাইভাররা সচরাচর মারপিটে ওস্তাদ। ফাইট দেখতেও মজা পায় এরা। চারপাশ থেকে ছুটে আসছে সবাই। 30 গজ ব্যাসের একটা বৃত্ত তৈরি করলো 2 প্রতিদ্বন্দ্বী আর মালিকের চারপাশে। খিস্তি করে পিছু হটল কেইক কারভার। ছুটে এলো জ্যাক। গলার গভীরে ঘর করে বুনো শব্দ হচ্ছে। ঠেলে জেমসকে ভিড়ের কাছাকাছি নিয়ে এলো সে, কিন্তু শরীর খাড়া রাখলো জেমস। সুযোগ পেয়ে বিশালদেহীর অরক্ষিত কাঁধ আর গলায় আক্রমণ শানালো। মারের চোটে ভারসাম্য হারালো জ্যাক। ধুলোমাখা ইয়ার্ডে 3য় ওভারের মতো আছড়ে পড়ল। জেমসের পিছনে বৃত্তটা বড় হলো এবার। জ্যাক উঠে দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করল জেমস। তারপর 2 হাতে তার মুখে ঘুষি হাঁকাতে শুরু করলো। জ্যাকের কাছ থেকে দূরে থাকতে পারত যাতে কখনোই ওর নাগাল না পায় সে, কিন্তু তা করেনি জেমস। ওর ইচ্ছে জ্যাককে মুহূর্তের জন্য সামলে উঠতে দেবে না। নাক ফেটে গেছে, রক্তাক্ত হয়ে গেছে মুখ। অস্থির দেখাচ্ছে জ্যাকের চাউনি। মৃদু কাঁপছে শক্তিশালী বাহু দুটো। মুহূর্তের জন্য ওজনদার একটা ঘুষি হাঁকানোর মতো শক্তি ফিরে পায়নি। মাঝে মধ্যে ধুলোমাখা মাটিতে হড়কে যাচ্ছে পা। একের পর এক ঘুষি চালাচ্ছে জেমস। পিছু হটতে বাধ্য করছে জ্যাককে।
দুহাত তুলে মুখ ঢাকবার চেষ্টা করল সে। এই ফাঁকে তার পেটে তীব্র ঘুষি হাঁকালো জেমস। জ্যাকের একটা ঘুষি কানের পাশে লাগলো ওর। ভারসাম্য হারিয়ে পড়ে গেল জেমস। সুযোগ পেয়ে তেড়ে এলো সে। শরীর পাশে গড়িয়ে দিয়ে সরে গেল ও। পায়ে পা বাঁধিয়ে ফেলে দিল তাকে। দুজনেই একসঙ্গে উঠে দাঁড়ালো ওরা। মুখোমুখি হলো আবার। বুনো আক্রোশে হাত চালালো জ্যাক। মাথা নিচু করে ওটা কাটালো জেমস। পরেরটাও কাটিয়ে গেল। মাথার পাশ দিয়ে জ্যাকের হাত চলে যেতে পাল্টা আঘাত করলো। প্রতি ঘুষির সঙ্গে নিজের ওজনের কিছুটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে জেমস। এবারও তাই করলো। জ্যাকের থুতনিতে গিয়ে লাগলো। হাঁটু ভেঙে মুখ থুবড়ে পড়ল সে। স্থির হয়ে পড়ে থাকলো। শোরগোল উঠল ড্রাইভারদের মধ্যে। ঘুরে দর্শকদের দিকে ফিরল জেমস। কেইক, কারভার আর কিন বিলিংসকে দেখতে পেল একপাশে। থমথমে দেখাচ্ছে দুজনের মুখ। এগিয়ে এলো মোনার্কো মালিক। শুরুটা মন্দ নয়, অনুমোদনের সুরে বলল সে। অফিসে এসে পরিষ্কার হয়ে নাও। পরে দুর্বল স্বরে বলল জেমস। এখনো পুরোপুরি ধাতস্থ হতে পারেনি। দ্রুত লয়ে নিঃশ্বাস ফেলছে। আগে এই শয়তানটাকে ল অফিসে নিয়ে যাব। কাজে ফিরে যাও সবাই। চড়া কর্কশ স্বরে নির্দেশ দিল কিন বিলিংস। একজনও থাকবে না এখানে। ড্রাইভাররা দূরে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল কেইক, কারভার। যখন বুঝতে পারল অন্য কেউ শুনতে পাবে না, অধৈর্য কণ্ঠে ভর্ৎসনা করল জেমসকে। বেকুবি করো না বয়। জ্যাক জেলে গেলে কি হবে ধারণা আছে তোমার? আমার কিছু যায় আসে না, কিন্তু ওই মেয়েটা বোধ হয় খুশি হবে। কোন মেয়ে? জেনিফার রায়ান। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো কেইক। এত সহজভাবে চিন্তা করো না। ওই মেয়ে তোমার প্রতিদ্বন্দ্বী ম্যাট রায়ানের বোন। $10,000 ফিরে পেলে তোমার ব্যবসার 12টা বাজানোর জন্য মরিয়া হয়ে উঠবে ওরা। সেজন্যই টাকাটা লুট করেছ? বিড়বিড় করে বিষোদ্গার করল জেমস। দীর্ঘক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো কেইক। হ্যাঁ, কিন্তু তাতে কি? জ্যাকের উপর ঝুঁকে পড়ল। লোকটার পিস্তল বের করে নিজের হাতে রাখল। আর চোখে দেখল বিলিংসকে। নীরবে ওদের দেখছে সে। তাতে কি? শান্ত স্বরে বলল জেমস। কিচ্ছু না। এই নশ্বরটাকে ল অফিসে নিয়ে যাচ্ছি আমি। আসল ঘটনা যখন বেরিয়ে আসবে তখন দেখব কি থেকে কি হয়। ওকে নিয়ে যেতে পারবে না তুমি, শান্ত স্বরে বলল কেইক, কারভার। পিছিয়ে যাও কিন, জেদি সুরে ঘোষণা করল জেমস। পিস্তলের দিকে হাত বাড়িও না। জ্যাককে নিয়ে যাচ্ছি আমি। কেউ আমাকে আটকাতে এলে নির্দ্বিধায় গুলি করব। দাঁড়াও। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি এবং অপেক্ষা করছি, ক্রুদ্ধ স্বরে বলল জেমস। এই আউটফিট নোংরা, অসৎ। প্রথম দেখেই সন্দেহ হয়েছিল আমার, কিন্তু এখন নিশ্চিত হয়ে গেলাম। কিন বিলিংসের দিকে কোল্ড তাক করল। পিস্তল ফেলে পিছিয়ে গেল সে। চোখে সতর্ক চাউনি। দেখবার মতো অবস্থা হয়েছে কেইক, কারভারের। রাগে জ্বলছে দুই চোখ। ফ্যাকাশে হয়ে গেছে মুখটা। ঝড়ের গতিতে ভাবনা চলছে মাথায়। হয়েছে, থামো এবার। শার্টের কলার ধরে জ্যাককে টেনে নিয়ে এগোতে থাকা জেমসের উদ্দেশ্যে বলল সে। কিসের জন্য থামব? কি চাও তুমি? ওই 10,000? সিধে হয়ে দাঁড়ালো জেমস। সামনে চলে এসেছে ওর অস্ত্র। মুহূর্তের জন্য প্রস্তাবটা বিবেচনা করলো। শেষে ধীরে ধীরে নট করলো। একটা পেনিও যেন বাদ না যায়। চেক নয়, নগদ টাকা নিয়ে এসো, নয়তো জ্যাককে নিয়ে শেরিফের অফিসে যাব আমি। ঘুরে অফিসের দিকে এগোলো কেইক। দীর্ঘক্ষণ জেমসের দিকে তাকিয়ে থাকলো কিন বিলিংস। কুৎসিত হাসি দেখা যাচ্ছে মুখে। এজন্য পস্তাবে তুমি বাছা। আফসোস করবার সুযোগও পাবে না।
আফসোস করব কেন? শিগগিরই তোমার গায়ের চামড়া ওই দেয়ালে গাঁথবে চিফ। রাগে লালচে হয়ে গেছে বিলিংসের মুখ, তবে নিজেকে সামলে নিল সে। যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে কেটে পড়ো জেমস। ক্ষীণ হাসল জেমস। বুটের আগা দিয়ে জ্যাকের পাঁজরে খোঁচা দিল। দর কষাকষির জন্য খাসা জিনিস পেয়েছি আমি বিলিংস, এবং শিগগিরই তোমাদের সঙ্গে রফায় আসব। অফিস থেকে বেরিয়ে এলো মোনার্ক মালিক। চামড়ার একটা থলে জেমসের দিকে বাড়িয়ে ধরল। বিলিংসকে গুনতে বলো। মালিকের ইঙ্গিতে গোনার কাজটা সারল বিলিংস। মুদ্রায় 5,000 বাকিটা নোট। গোনা শেষ হতে নির্বিকার মুখে থলেটা জেমসের হাতে ধরিয়ে দিল মোনার্ক মালিক। একটা ভুল করেছ জেমস, শান্ত নিষ্ফেয় সুরে বলল সে। পরে সেজন্য আফসোস করবে। দরকার হলে তাই করব, কিন্তু সেটা আমার ব্যাপার। তোমার সঙ্গে প্রথম লেনদেনের ব্যাপারে এই বলবার আছে আমার। খারাপ লাগলে কথাটা স্মরণ করো। ফটকের দিকে এগোলো জেমস। জানে কৌতূহলী চোখে ওকে দেখছে ড্রাইভাররা। উঁচু দেয়ালের ওপাশে ওকে হারিয়ে যেতে দেখলো কেই কারভার আর কিন বিলিংস। দাঁত দেখেছ হারামজাদার, নিচু ক্রুব্ধ স্বরে নির্দেশ দিল মোনার্ক মালিক, কিন্তু ম্যানেজারের দিকে তাকায়নি। বিষ দৃষ্টিতে দেখছে জেমসকে। ওকে চেপে ধরো কিন, বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই। স্রেফ শহর ছাড়া করো। 3 সিয়েরা নেগ্রা পাহাড় চেরেনের 20টা খনি থেকে প্রতি বছর কয়েক মিলিয়ন আউন্স সোনা আর রূপা উত্তোলিত হয় বলে খনির ম্যানেজাররা আইনের কাছ থেকে পর্যাপ্ত নিরাপত্তা তাদের যৌক্তিক দাবি মনে করে। পিউতের শেরিফ স্যাম লোয়েল তাদের প্রত্যাশার প্রায় সিংহভাগই পূরণ করেছে। যে কোনো বুম টাউনে সচরাচর যা দেখা যায়, কয়েক হাজার মাইনার ছাড়াও ভবঘুরে বা ধান্দাবাজ লোকের অভাব নেই পিউতে। মেক্সিকান, জার্মান, পোলিশ, ওয়েলসম্যান, আইরিশ, সুইডিশ সব জাতের লোক রয়েছে। ঝামেলা ছাড়া পাশাপাশি অবস্থান করবার কথা কল্পনাও করে না এরা। শহরের শান্তি রক্ষার ক্ষেত্রে তাই ল অফিসকে রীতিমতো হিমশিম খেতে হয়। লাগাতার কাজ করবার জন্য 3 জন ডেপুটি রয়েছে লোয়েলের। সত্যিকার অর্থে শেরিফকে শুধু পিস অফিসার বলা যাবে না। আসলে সে দারুণ বিচক্ষণ ও উচ্চাকাঙ্ক্ষী একজন লোক। পিউতে আইনের প্রতিনিধি হিসেবে মুষ্টিমেয় কয়েকজন লাখপতিকে সন্তুষ্ট করতে পারলে রাজ্যের রাজনীতি পর্যন্ত উঠে যেতে পারবে, এই সত্যটি সম্পর্কে পুরোপুরি সজাগ সে। ল অফিস নয়, বরং শহরের সবচেয়ে ব্যস্ত ব্লকে 12 বাই 14 ফুটের একটা কামরাকে অফিস হিসাবে ব্যবহার করে লোয়েল, যেটা আসলে পিউতের সবচেয়ে অভিজাত 4তলা হোটেল কসমোপলিটন হাউজের লবির অংশ। এখানকার সুইট, বাররুম, ডাইনিং রুম বা খনি অফিসে পাওয়া যায় শেরিফকে। খোঁজ গল্প করবার ফাঁকে পান করছে কারো সঙ্গে। পরিপাটি পোশাক থাকে তার পরনে, চালচলনে কেউকেটা ভাব। দামি কাপড়ের কোথাও কোনো টিনের তারা পাওয়া যাবে না, কিংবা কোনো অস্ত্র বহন করে না সে। পিউতের ধনী সমাজ, খনি প্রমোটর বা ম্যানেজার, স্টক হোল্ডার, আইনজ্ঞ, আকরিক মিলের সুপারিনটেন্ডেন্ট আর খনিতে সাপ্লাই দেওয়া ব্যবসায়ী। সন্ধ্যার পর কসমোপলিটন হোটেলের বাররুমে সুদৃশ্য মেহগনির এপাশে যাদেরকে সার বেঁধে দাঁড়াতে দেখা যায়, এরাই হচ্ছে অভিজাত শ্রেণী এবং শেরিফ শ্যাম লোয়েলের বন্ধু সমাজ। কসমোপলিটনের বাররুম একেবারে শান্ত।
কারণ এখানে কোনো সঙ্গীত বাজে না, কোনো পার্সেন্টেজ গাল বা ভিড় নেই। পাশের কামরায় পিউতের সবচেয়ে উঁচু স্টেকের জুয়া চলে। বাররুমটা শুধুই পান করবার জায়গা, পান করবার আর পরিকল্পনা করবার জায়গা। চামড়ার তৈরি আরামদায়ক কুশন রয়েছে প্রতিটি আসনে। লোকজন এখানে মাপা পদক্ষেপে নড়াচড়া করে, নিচু স্বরে কথা বলে, দামি সুগন্ধি সিগার টানে, সেরা লিকার পান করে এবং সিয়েরা নেগ্রার এই অঞ্চল থেকে আরও টাকা বানানোর বন্দোবস্ত করে। টানা 4 ঘন্টা ধরে একটা টেবিলে বসে আছে শেরিফ স্যাম লয়েল। ফিস্কো থেকে আসা এক লয়ারের নিরামিষ গল্প হজম করছে ধৈর্য ধরে। এক কিশোর এসে কাঁধে টোকা দিয়ে মনোযোগ আকর্ষণ করতে স্বস্তি অনুভব করলো সে। কি ব্যাপার বাছা? আগ্রহী সুরে জানতে চাইল শেরিফ। চোখ ও মুখ তার, চোখ দুটো সারাক্ষণ সজাগ ও অনুসন্ধিৎসু থাকে। ঘন গোঁফ আড়াআড়ি ছেদ করেছে ফর্সা মুখটাকে। 45 চলছে, কিন্তু সুঠামদেহী এখনো। এক ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে চায়, মিস্টার লোয়েল, জানালো নিগ্রো কিশোর। ভিতরে পাঠিয়ে দাও। লোকটার সঙ্গে এক লেডি আছে, লবিতে অপেক্ষা করছে ওরা। রাজনীতিবিদদের পয়লা সবক ভালোই আয়ত্ত করেছে শেরিফ। সবার সঙ্গে দেখা করো, সবার কথা শোনো এবং তারপর নিজের বুদ্ধি প্রয়োগ করো। ক্ষমা চেয়ে উঠে দাঁড়ালো সে। নিগ্রো ছেলেটাকে অনুসরণ করে লাল কার্পেট বিছানো প্রশস্ত লবিতে বেরিয়ে এলো। কাছের দরজা শহরের হইচই আটকাতে পারেনি বলে বাররুমের তুলনায় কোলাহলপূর্ণ বলা যাবে লবিকে। সুদৃশ্য স্ফটিকের ঝাড়বাতির তলা হয়ে লবি পেরিয়ে কোণের লাউঞ্জে ঢুকলো শেরিফ। ম্যাট রায়ানের সঙ্গে অপরূপ সুন্দরী এক যুবতীকে দেখতে পেল। প্রিয়তে ম্যাট রায়ান গুরুত্বপূর্ণ কেউ নয়, ওর কাছে তো নয়ই। তাকে দেখে যে বিতৃষ্ণা জন্মালো সেটা দূর হয়ে গেল মেয়েটির উপস্থিতিতে। নিজের সেরা হাসিটা উপহার দিল লোয়েল। ম্যাটের সঙ্গে হাত মিলিয়ে পরিচিত হলো তার বোন জেনিফারের সঙ্গে। কোট আর লেভাইস পরেছে ম্যাট। বোঝা যায় পোশাকের ব্যাপারে খুব একটা সচেতন নয় সে। বোনের চেয়ে ইঞ্চিখানেক লম্বা হবে, দুজনেই ব্র্যান্ড। তবে ম্যাটের চুল প্রায় উস্কো খুস্কো। 30-এর মতো হবে বয়স, কিন্তু রোদ পোড়া মুখে ফুটে ওঠা ক্রোধ 12 বছরের কোনো কিশোরের মতোই স্পষ্ট এবং ছেলে মানুষই মেশানো। 2 ঘন্টা ধরে খুঁজছি তোমাকে, তীক্ষ্ণ স্বরে অসন্তোষ প্রকাশ করলো ম্যাট রায়ান। একটা লুটের ঘটনা রিপোর্ট করতে চাই, মৃদু নট করলো শেরিফ। আমার চিফ ডেপুটির কাছে রিপোর্ট করো রায়ান। চুরির মাল উদ্ধার করায় সুনাম আছে ওর। কোনো ডেপুটির কাছে যাব না আমি, প্রায় বিদ্বেষের সুরে বলল ম্যাট। তোমাকে বলছি লোয়েল, কি করবে সেটা তোমার মর্জি। আবেলিন থেকে স্টেজে আসবার পথে জেনির $10,000 লুট হয়েছে। গতকালের ঘটনা এটা। আমি জানি কাজটা কি করেছে। খানিকটা বিস্ফোরিত হলো লোয়েলের চোখ। দুর্ভাগ্য। জেনিফারের দিকে তাকিয়ে মন্তব্য করলো সে। তারপর ম্যাটের দিকে ফিরল। ডাকাতের পরিচয় জানো তুমি? ডাকাতকে নয়, বরং এই লুটের পিছনে যে আছে বা পরিকল্পনা করেছে তাকে চিনি। মুহূর্তের জন্য থামলো ম্যাট। লোকটার নাম কেইক কারভার। সেই সব কিছুর হোতা। পরিকল্পনা করেছে এবং টাকার বিনিময়ে লুটেরাদের দিয়ে কাজটা করিয়েছে। অসম্ভব। ওই টাকা, অধৈর্য সুরে বলে গেল ম্যাট, আমার ব্যবসার জন্য আনা হয়েছিল। এর উপর আমার সাফল্য বা ব্যর্থতা নির্ভর করছিল।
টাকার জন্য জেনিকে চিঠি লিখেছিলাম আমি। পাল্টা পাল্টা চিঠিতে টাকা নিয়ে আসবার কথা জানিয়েছিল ও। কবে আসবে এবং টাকার পরিমাণের কথা লিখেছিল জেনি। কারবার কিভাবে জানলো সেটা? মৃদু উপহাসের সুরে জানতে চাইল শেরিফ। মেইল নিয়ে আসা ড্রাইভারদের চেনে কারভারের ক্রুরা। আমার ধারণা মেইলের থলে খুলে তল্লাশি চালিয়েছে ওরা। আমার কাছে আসা সব চিঠি বা কাগজপত্র পড়ে দেখেছে। জেনির লেখা ওই চিঠিটাও পড়েছে। ক্রোধ ঝরে পড়ল ম্যাটের কণ্ঠে। কিন্তু ওটা যখন আমার হাতে পৌঁছলো ততক্ষণে ওকে সতর্ক করবার বা এখানে আসবার, দিনক্ষণ বদল করতে বলবার সময় পেরিয়ে গেছে। বাফল ক্যানিয়নের কাছাকাছি টেইলে স্টেজ থামায় মোনার্কের লোকেরা। তারপর জেনির কাছ থেকে টাকাটা কেড়ে নিয়েছে। প্রমাণ করো। কেইক কারভারের ভাতিজা জেমস কারভার ছিল ওই স্টেজে। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় জেনির উপর নজর রাখছিল সে। লুটেরাদের কাছে চিনিয়ে দিয়েছে জেনিকে। চমৎকার অনুমান, মন্তব্য করল লোয়েল। কিন্তু প্রমাণ অন্য জিনিস। সেটা তোমার কাজ। ক্ষীণ হাসল শেরিফ। রায়ান। কেইক কারভার এই শহরে বিশাল একটা নাম। স্রেফ সন্দেহের বশে তাকে অভিযুক্ত করতে পারি না আমি। তাহলে প্রমাণ খুঁজে নাও। মাথা ঝাঁকালো লোয়েল। বেশ, চেষ্টা করব। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার মনে হয় না এমন একটা কাজ করেছে কারভার। যদি করেও থাকে, ওকে দোষী সাব্যস্ত করবে এমন কোনো জুরি পাবে না তুমি। উল্টো তোমার উপর ক্ষেপে যাবে সে। মিথ্যে অভিযোগে ওকে ফাঁসাতে চেয়েছ বলে তোমাকে হয়তো সর্বশান্ত করে ছাড়বে। স্মিথ হেসে মাথা নাড়ল শেরিফ। ব্যাপারটা ভুলে যাওয়াই মঙ্গল। ঈগলের নখের সঙ্গে কখনো লড়াই করতে নেই। তার মানে এ ব্যাপারে কিছুই করবে না তুমি? তপ্তস্বরে জানতে চাইল জেনিফার রায়ান। বউ করল শেরিফ। আমি নিজে না হলেও ডেপুটিদের কাজে লাগাবো। আমি শুধু বলেছি শেষ পর্যন্ত কি ঘটবে। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি। স্থির দৃষ্টিতে লোয়েলের দিকে তাকিয়ে আছে ম্যাট। নিজের অসহায়ত্ব উপলব্ধি করতে পেরে রাগ ফুটে উঠল মুখে। আমি তো ভুলবই না, তোমাকেও ভুলতে দেব না লোয়েল। শেষে তপ্ত স্বরে ঘোষণা করল সে। প্রতিদিন 3 বার ল অফিসে আসব। তোমার মহামূল্যবান পরামর্শ গ্রহণ করবার আগে শহরটাকে উল্টে পাল্টে দেখব। ঝাঁকি দেব এই কারভারকে। জানিয়ে দিও কথাটা। ওই টাকা ফেরত পেতে যদি মোনার্কের সেফও উড়িয়ে দিতে হয় তো তাই করব। ফের বউ করল লোয়েল। বোনের বাহু চেপে ধরে বেরিয়ে গেল ম্যাট। পিছনে কুর ভঙ্গিতে হাসল শেরিফ। সিরাক করে সিগারের জন্য হাত ঢোকালো পকেটে। বোকার হদ্দ। বাড়ির দিকে এগোনোর সময় ম্যাট রায়ান সম্পর্কে ভাবল সে। সাইড ও ওকে জনসমুদ্রে বোনের পাশাপাশি এগোলো ম্যাট। 1 সপ্তাহ সময় দেব ওকে, হঠাৎ ঘোষণা করল সে। তারপর সত্যি সত্যি মোনার্কের সেফ লুট করব। ম্যাট আহত স্বরে বলল জেনিফার। মুখ তুলে ভাইয়ের দিকে তাকালো। বিদ্বেষে প্রায় বিবর্ণ দেখাচ্ছে ম্যাটের মুখ। ওরা ঠিকই জেনে যাবে কার কাজ। জানলই না হয়, কিন্তু প্রমাণ তো করতে হবে। ঠিকই প্রমাণ করবে ওরা। ওরা রাগের মাথায় ঘোষণাটা দিয়ে কৌতূহলী করে তুলেছ শেরিফকে। কিন্তু মোনার্কের সেফ লুট হলে শুধু কৌতূহলী থাকবে না সে, তোমাকে গ্রেপ্তার করবে। সেক্ষেত্রে ব্যবসা লাটে উঠবে আমাদের। জেলে যতদিন থাকবে ততদিনে শেষ হয়ে যাবে সব কিছু। এমনিতে শেষ হয়ে যাব আমি, তিক্ত মনে স্বগোক্তি করল ম্যাট। ও ম্যাট,
আর কি কোনো পথ নেই? কারভার বা শেরিফ, ওরাই হচ্ছে আসল ডাকাত। ওদের সঙ্গে লড়াই করা ছাড়া উপায় নেই, বিষণ্ণ সুরে জানালো ম্যাট। নীরব হয়ে গেল দুজনেই। ম্যাট রায়ানের অফিস, ওয়েস্টার্ন ফ্রেইট কোম্পানির অবস্থান মূল রাস্তার পাশে দুটো স্টোরের মাঝখানে। অপ্রশস্ত এক কামরার অফিস, মূলত ধাতুর বিশুদ্ধতা পরীক্ষার জন্য নিয়োজিত লোকদের জন্য তৈরি করা হয়েছিল। পিছনে ওয়াগন ইয়ার্ড। আঙিনাটা তেমন বড় নয়। যখন সবগুলো ওয়াগন, 6টা থাকে, পূর্ণ হয়ে যায়। গলির ওপাশে স্টেবল, করাল আর কামারের দোকান। অফিসের দোতলায় ছোট ছোট 3টে কামরা আছে। এটাকেই কোয়ার্টার হিসেবে ব্যবহার করে ম্যাট। ওখানে যেতে হলে ওয়াগন ইয়ার্ড পেরিয়ে জীর্ণ কাঠের সিঁড়ি টপকে উঠতে হয় দোতলায়। মাটিতে পড়ে থাকা গ্রিস যাতে স্কার্টে না লাগে, আঙিনা ধরে এগোনোর সময় স্কার্টের ঝুল তুলে ধরল জেনিফার। সব কিছু দেখে ম্যাটের কোম্পানিকে একেবারে নগণ্য এবং সস্তা মনে হচ্ছে ওর। কিন্তু জানে যতটা দেখায় তার চেয়েও বেশি টাকা বিনিয়োগ করতে হয়েছে। তবুও উৎসাহী হওয়ার মতো নয়। একজন ইন্ডিয়ানের মতো জীবনযাপন করছে ম্যাট। ঘুমায় কম, আর কোয়ার্টারে নিজের বেডরুমে থাকবার সময়ও জানালা দিয়ে আঙিনায় লেগে থাকে ওর একটা চোখ। ওয়াগনের নিরাপত্তা সম্পর্কে শঙ্কিত সে। সঙ্গে যে টাকা নিয়ে এসেছে জেনি, সেটা থাকলে হয়তো অন্যরকম হতে পারত। কিন্তু টাকা লুট হওয়ায় পরিস্থিতি বদলে গেছে। ঈগলের নখের সঙ্গে লড়াই করতে নেই, মন্তব্য করেছে শেরিফ। ঠিকই বলেছে সে, কিন্তু ম্যাটকে সেটা জানতে দিতে নারাজ জেনি। একসময় নিজেই জানতে পারবে সে। জানবার প্রক্রিয়াটা হয়তো নিষ্ঠুর হবে, পরাজয়ের মাধ্যমে। এই ফাঁকে কোয়ার্টারের 3টে কামরায় ম্যাটের জন্য ঘরোয়া একটা পরিবেশ তৈরি করবে ও। সিঁড়ি দিয়ে উঠবার সময় জেনি অনুভব করলো উদ্বিগ্ন বোধ করছে। স্টেজ লুট থেকে পরবর্তী সব ঘটনা এখনো বিভ্রান্ত করে রেখেছে ওকে। সংঘাত আর হুমকি ছাড়া বোধ হয় কিছুই নেই পিউতে। শহরের কয়েক মাইল দূরে শুরু হওয়া মরুভূমির মতোই কর্কশ, নিষ্ঠুর এখানকার সবকিছু। দরজা খুলে ভিতরে ঢুকলো ও। উদ্বেগ এবং হতাশায় অজান্তে নুয়ে পড়েছে কাঁধ। কয়েক পা ঢুকবার পর মেঝে একজোড়া বুট দেখতে পেল। থমকে দাঁড়িয়ে চোখ তুলে তাকালো ও। বুটের মালিকের নাম জেমস কারভার। এখনো খৌরিহীন মুখেই আছে সে। কয়েকটা নীলসে ছোপ দেখা যাচ্ছে। নতুন জিনিস। এক হাতে হ্যাট ধরে রেখে দাঁড়িয়ে আছে সে। এখানে কি করছো তুমি? ম্যাট, দেখো, এই লোক জেমস কারভার। দেখেছি ওকে, দরজা বন্ধ করবার সময় বলল ম্যাট রায়ান। জীর্ণ হ্যাটটা মাথা থেকে সরিয়ে দরজার সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ালো সে। মুখ নির্বিকার হলেও চোখের গভীরে চাপা বিদ্বেষ ঠিকই স্পষ্ট হয়ে উঠল। পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা, মারছে একে অন্যকে। কৌতূহল জেমস কারভারের চোখে, তবে কিছুই বলল না সে। যেভাবেই হোক কারভারদের একজন পিটনে খেয়েছে জেনে আনন্দ হচ্ছে আমার। নিষ্প্রিয় সুরে নীরবতা ভাঙল ম্যাট। উত্তরে স্মিথ হাসল জেমস। হ্যাট তুলে টেবিলে রাখা থলের দিকে ইঙ্গিত করলো। তোমার টাকা ব্যাগের ভিতরে আছে, ম্যাম। এগিয়ে এসে থলের মুখ খুলল জেনি। সব টাকা ঢেলে দিল টেবিলের উপর। স্থির দৃষ্টিতে নোট আর কয়েনের স্তূপের দিকে তাকিয়ে থাকলো। এক চুল নড়ছে না শরীর। এদিকে গাম্ভীর্যের মুখোশ সরে গেছে ম্যাটের মুখ থেকে। দ্রুত পায়ে বোনের পাশে গিয়ে দাঁড়িয়েছে।
আমার টাকা, ফিসফিস করে বলল জেনি। যে টাকা সঙ্গে করে এনেছিলাম। চোখ তুলে জেমসের দিকে তাকালো ও। তুমি এই টাকা ফেরত দিচ্ছ তুমি? নট করল জেমস। আনন্দে ম্যাটের হাত ধরে ঝাঁকাতে শুরু করলো জেনি। ম্যাট, এই যে তোমার টাকা, বুঝতে পারছো না? আমাদের টাকা ফেরত পেয়েছি। বুঝেছি, নিস্পৃহ স্বরে বলল ম্যাট। বোনের কাঁধের উপর দিয়ে তাকিয়ে আছে জেমসের দিকে। সন্দেহ আর বিস্ময় তার চোখে। অর্ধেকটা বুঝেছি। তুমি কেন এই টাকা নিয়ে এলে সেটা বুঝতে পারিনি। তোমার বোনকে কথা দিয়েছিলাম এগুলো উদ্ধার করব। জেমসের দিকে ফিরল জেনি। তোমার চাচা টাকাটা উদ্ধার করেছে? মাথা নাড়ল জেমস। জ্যাকের সঙ্গে সাক্ষাৎ এবং উল্কি দেখবার কথা জানালো। ফাইটের কথা এড়িয়ে গেল ও, বরং জানালো উল্কি চিনতে পেরে ওই তথ্যের সুবিধা নিয়ে চাচার কাছ থেকে টাকা আদায় করেছে। কিন্তু চাচার সঙ্গে কাজ করবার কথা ছিল তোমার। জেমস শেষ করবার পরপরই জানতে চাইল জেনি। এখনো কি তোমাকে কাজে বহাল রাখবে সে? ওর মতো কয়টের সঙ্গে কাজ করবার ইচ্ছে নেই আমার। হুঁ, বাকিটাও বলো। হঠাৎ গম্ভীর কর্কশ স্বরে বলল ম্যাট। মারামারি করেছ তুমি, তাই না? জ্যাকের সঙ্গে তর্ক বেঁধেছিল। জেমসের সংক্ষিপ্ত ব্যাখ্যায় ভাই বোন সন্তুষ্ট হয়েছে কিনা বোঝা গেল না। স্রেফ তাকিয়ে আছে ম্যাট। নীরবে নিরীক্ষ করছে জেমসকে। তবে একটু আগের বিদ্বেষ বা সন্দেহ কোনোটাই নেই এখন। এদিকে কৃতজ্ঞতা ঝরে পড়ছে জেনির চাউনিতে। পায়ের ভর বদল করল জেমস। তো এবার যাই আমি। 1 মিনিট, দ্রুত বলল ম্যাট। মোনার্কো ছেড়ে এসেছ তুমি? হ্যাঁ। এখন তাহলে কি করবে? জেনির প্রশ্ন। একটা কাজ খুঁজে নেব। ম্যাটের দিকে তাকালো জেনি। ভাই বোনের মধ্যে নীরব সম্মতি বিনিময় হলো যেন। মুখ ফুটে বলবার প্রয়োজন হলো না। নিখাদ আন্তরিক হাসি দেখা গেল ম্যাট রায়ানের মুখে। প্রিয়তে আসবার পর এই প্রথম ভাইয়ের মুখে হাসি দেখতে পেল জেনি। কাজের খোঁজে বেশি দূর যেতে হবে না, কারভার। রহস্যময় সুরে বলল ম্যাট। ওয়েস্টার্ন ফেইটে কাজ করতে কেমন লাগবে তোমার? জেমসকে দেখছে জেনি। গভীর আনন্দ ওর সবুজ চোখে। দেখবার মতো হলো জেমসের মুখ। বিস্ময় আর বিভ্রান্তি সেখানে। তুমি হয়তো ঠিক বুঝতে পারোনি, বিড়বিড় করল জেমস। বিস্ময় ছাপিয়েও কিছুটা অসন্তোষ প্রকাশ পেল কণ্ঠে। ওই টাকা তোমাদের, আমি শুধু ফেরত দিয়েছ, যোগ করল ম্যাট। দারুণ একটা কাজ করেছ তুমি। চাচাকে বাধ্য করেছ লুটের টাকা ফেরত দিতে। এবং তার আগে বোধ হয় মনার্কের কোনো দত্তাকার ড্রাইভারকে পিটিয়েছ। আমাদের জন্য এই যথেষ্ট। আর ওয়াগন, মিউল আর ড্রাইভার জোগাড় করতে পারবো আমি। নতুন একটা ইয়ার্ডে জুত মতো ব্যবসা শুরু করতে পারবো। হয়তো কেইক কারভারকে হারিয়েও দিতে পারবো। তোমার মতো সাহসী লোককে কাজে লাগাতে পারবো আমি। এবং তুমিও আমাকে কাজে লাগাতে পারবে। কেমন মনে হচ্ছে? জেনিফার রায়ানের দিকে তাকালো জেমস। চাপা আগ্রহ মেয়েটির চোখে। চোখাচোখি হতে আভা ছড়ালো মুখে। দৃষ্টি নামিয়ে মেঝের দিকে তাকালো জেনি। কিন্তু জেমস নিশ্চিত মেয়েটি চাইছে রাজি হয়ে যাকো। সেটা কি ঠিক হবে? নীরব বিস্ময়ের সঙ্গে ভাবল। এ মুহূর্তে কৃতজ্ঞ বোধ করছে এরা। হয়তো এই উদারতার জন্য পরে দুঃখ করতে হবে। ফেইটিং সম্পর্কে কিছুই জানা নেই ওর। আসলে ও একজন কাউম্যান। আমাকে চেনো না তুমি রায়ান, শেষে বলল ও। এই ব্যবসার কিছুই বুঝি না আমি। ভুলে যাও। একটা চান্স নিতে চাই আমি। তুমি যদি পার্টনারশিপে রাজি থাকো। জেমসের ক্ষৌরিহীন মুখে স্মিত
কিন্তু আন্তরিক হাসি দেখা গেল এবার। রায়ানদের পছন্দ হয়েছে ওর। তাছাড়া একটা কাজ পাওয়া জরুরি হয়ে পড়েছে। এখানে একেবারে নতুন ও, এবং এরা অনেকটা ওরই মতো। জেমস হাত বাড়িয়ে দিতে সাগ্রহে শেক হ্যান্ড করল ম্যাট রায়ান। তাহলে পার্টনার হলাম আমরা, সকৌতুকে জানতে চাইল সে। তাই তো মনে হচ্ছে, যদি এভাবেই চেয়ে থাকো তুমি। দরজায় দরজায় করাঘাত হলো। চট করে টেবিলে রাখা টাকার দিকে তাকালো জেনি। এদিকে কোটের পকেটে চলে গেছে জেমসের হাত। একটা পিস্তল বেরিয়ে এসেছে। জিজ্ঞাসু দৃষ্টিতে ম্যাটের দিকে তাকালো। ভিতরে এসো, আহ্বান করলো ম্যাট। দরজার কবাট ঠেলে ভিতরে প্রবেশ করলো বিশালদেহী এক লোক, জ্যাক রাইলি। প্রায় চেনাই যাচ্ছে না তাকে। নাক ফুলে গেছে, মুখের কয়েক জায়গায় কাটা দাগ। একটা চোখ বুজে গেছে আর অন্যটা টকটকে লাল হয়ে আছে। খোলা চোখ দিয়ে পালাক্রমে তিনজনকে দেখল সে। শেষে জেমসের উপর স্থির হলো দৃষ্টি। আমাদের বন্ধু জ্যাক রাইলি, শুকনো স্বরে বলল জেমস। ভিতরে এসো জ্যাক। যে মেয়েকে কপরদক্ষিণ করেছ তার সঙ্গে পরিচিত হও। বিস্ময়ে বড় বড় হয়ে গেল জেনিফার রায়ানের চোখ। দরজা ভিড়িয়ে দিল জ্যাক। সন্তুষ্ট এবং আড়ষ্ট দেখাচ্ছে। এখনো ধুলো আর শুকিয়ে যাওয়া রক্তের দাগ লেগে আছে কাপড়ে, কিন্তু আচরণে উদ্যত্ত বা আগ্রাসী ভাব নেই। কিভাবে বলবো বুঝতে পারছি না। জেমসের উপর থেকে ম্যাটের দিকে সরে গেল তার দৃষ্টি। কাজ খুঁজছি আমি, মিস্টার রায়ান। মাথা খারাপ হয়েছে তোমার? মাথা খারাপ হয়েছে আমার? তোমাকে কাজ দেই? বিস্ফোরিত হলো ওয়েস্টার্ন মালিক। যে ঘোড়াগুলো রোজ চালাও তুমি, ওগুলোর চেয়েও বেশি বিদ্বেষ তোমার, জ্যাক রাইলি। জানি, কিন্তু তারপরেও আমি একজন দক্ষ ড্রাইভার। মোনার্কো থেকে ছাঁটাই করা হয়েছে আমাকে। শুনবে কিভাবে ওই লুটের সঙ্গে জড়িয়েছি? তোমাদের যদি সময় থাকে। শেষ করল না সে। প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকলো ম্যাটের দিকে। ওকে বলতে দাও ম্যাট, ভাইয়ের মুখ খুলতে দেখে অনুরোধ করলো জেনি। সব কিছুর পরও আমার সঙ্গে ভদ্র আচরণ করেছে ও। কোনো স্টেজ লুটেরার পক্ষে যতটা ভদ্র হওয়া সম্ভব। ঝোপের আড়ালে গিয়ে টাকা বের করবার জন্য আমাকে যেতে দিয়েছিল ও। পরে অবশ্য টাকাগুলো ছিনিয়ে নিয়েছে। ঠিক আছে, তোমার পেঁচাল পারতে পারো। অধৈর্য কণ্ঠে সম্মতি দিল ম্যাট। বোঝা গেল বোনের অনুরোধে ঢেকে গিলছে। পায়ের ভর বদল করলো জ্যাক রাইলি। আসলে খুব বেশি কিছু বলবার নেই। কেইক কারভার বলেছিল স্টেজ লুট করতে পারলে বিলিংসের কাজটা দেবে আমাকে। লুটের কারণ হিসেবে বলল, এক মেয়ে বন্ধুর সঙ্গে খানিকটা তামাশা করতে চায় সে। আসলে এর কোনো গুরুত্ব নেই। শুরুতে রাজি ছিলাম না আমি। সন্দেহ হয়েছিল কোথাও একটা ঘাপলা আছে। বসকে সে কথা বলতেই খেপে গেল। ভয় দেখালো চাকুরি থেকে ছাঁটাই করবে আমাকে। তো ভেবে দেখলাম, সত্যিই যদি সেফ আনন্দের জন্য একটা স্টেজ লুট করতে হয়, মালিকের বিরুদ্ধে গিয়ে কাজ খোয়ানোর কোনো মানে হয় না। কাজ শেষ করে টাকাটা দিলাম ওকে। কিন্তু কিন বিলিংসকে তাড়ায়নি কারভার, বরং এক বোতল হুইস্কি আমার হাতে ধরিয়ে দিয়ে সব ভুলে যেতে বলল। থেমে জেমসের দিকে তাকালো জ্যাক রাইলি। আজকের আগে, সত্যি কথা বলতে কি, ওর সঙ্গে মারপিটের আগ পর্যন্ত পিছনের ঘটনা জানতাম না। কারভারও বোধহয় আমার বিস্তিসার কথা জেনে গিয়েছিল। বিলিংস নিজে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিয়েছে আমাকে। পার্টনারশিপের স্থায়িত্ব 10 মিনিট না পেরোতেই পরামর্শ চাইছে ম্যাট। তার অনুসন্ধানী চাউনি দেখে বুঝতে পারল জেমস।
যেভাবে হোক একটা কাজ দরকার তোমার জ্যাক, তাই না? খানিক ভেবে শেষে জানতে চাইল ও। হ্যাঁ, কেক কারভারের কাছে শুনেছি শহরে আরেকটা ফেইটিং কোম্পানি আছে, নাম বোধ হয় একমি, তাই না? ওদের কাছে গেলে না কেন? ওয়েস্টার্নের পক্ষে কাজ করবার ইচ্ছে আমার, কিন্তু কেন? মিস রায়ান চাইলে অনায়াসে তোমাকে কয়েক মাস জেল খাটাতে পারে, জানি। তবে তারপরও ওয়েস্টার্নের পক্ষে কাজ করতে চাই আমি। তাছাড়া একমি ব্যবসা প্রায় গুটিয়ে ফেলেছে, মোনার্কের সঙ্গে টিকতে পারবে না ওরা। কেউ যদি পারে তো ওয়েস্টার্ন। একমির মতো সব কিছু ছেড়ে দেয়নি মিস্টার রায়ান, কারণ লড়তে জানে ও। ব্যক্তিগতভাবে মোনার্কের উপর শোধ নেয়ার ইচ্ছে আমারও আছে। অর্থপূর্ণ দৃষ্টিতে ম্যাটের দিকে তাকালো জেমস। ওর চাউনি দেখে হতাশ হয়ে পড়ল জ্যাক রাইলি। ঠিক আছে, তোমরা যখন নেবেই না আমাকে কি আর করা। ধৈর্য ধরে আমার কথা শুনবার জন্য ধন্যবাদ। 1 মিনিট জ্যাক, বাধা দিল জেমস। তারপর ম্যাটের দিকে ফিরে বলল, আমার তো মনে হয় ওকে ব্যবহার করতে পারলে উপকারী হবে আমাদের। ড্রাইভার হিসেবে ও বোধহয় দক্ষ। ও জ্যাক, গ্লোরি হিল খনি থেকে 10 মিউলের ওয়াগন চালিয়ে নিচে নেমে আসতে পারবে? জেমসের উদ্দেশ্যে নট করে জানতে চাইল ম্যাট। উত্তর দেওয়ার আগে রাস্তাটা মনে করে দেখো। অন্ধকারেও ওই টেইলে ওয়াগন চালাতে পারবো। তার চেয়ে বড় কথা, 10 মিউলের ওয়াগনে 18 টন আকরিক নিয়ে চায়না রয় থেকে শহরে যাতায়াত করেছি। তাচ্ছিল্যের হাসি দেখা গেল ওয়েস্টার্ন মালিকের মুখে। বাড়িয়ে বলছো জ্যাক? চায়না রয় খনির কোনো শ্রমিককে জিজ্ঞেস করে জেনে নিও মিথ্যে বলছি কিনা। নিষ্পৃহ সুরে সাফাই গাইল জ্যাক রাইলি। টেবিলের ওপাশ থেকে জ্যাকের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিল ম্যাট। বেশ, কাজ পেয়ে গেছো জ্যাক। সম্ভবত পিউতের সবচেয়ে কঠিন কাজ হবে এটা, কারণ ওই লুটের ব্যাপারটা আমরা কেউই ভুলে যাইনি। চলবে। ফোলা ঠোঁটে হাসি দেখা গেল তার। জেমসের দিকে তাকিয়ে আছে। ঘোড়া চিনি আমি, মিস্টার রায়ান। আর এখানকার কোনো রাস্তাই আমার কাছে কঠিন বা দুর্গম নয়। সকাল 6টায় কাজে আসব এবং খনির আকরিক নামিয়ে আনব। সেটা যতই উঁচুতে হোক, নিশ্চিন্তে থাকতে পারো। ঘুরে দরজার দিকে এগোলো সে। দরজার পাল্লা খুলে থমকে দাঁড়ালো। আতপাক ঘুরে জেনিফার রায়ানের দিকে তাকালো। তোমার সঙ্গে দুর্ব্যবহার করবার জন্য সত্যি দুঃখিত ম্যাম। কখনো যদি সাহায্যের প্রয়োজন হয় দয়া করে জানিও। সাধ্যমতো চেষ্টা করব আমি। উজ্জ্বল হাসি দেখা গেল জেনির মুখে। ধন্যবাদ জ্যাক, তোমার কথা মনে থাকবে। গুড নাইট। জ্যাক রাইলি বিদায় নেওয়ার পর টেবিলের দিকে এগোলো ম্যাট। সাগ্রহে টাকাগুলো দেখছে। উত্তেজিত, উজ্জ্বল দেখাচ্ছে চোখ। ভাবো একবার। চোখ তুলে অন্যদের দিকে তাকালো সে। মুখে মৃদু হাসি লেপ্টে রয়েছে। আগে যেসব কন্টাক্ট পাইনি, এখন তাই পাবো আমরা, কারণ নতুন ওয়াগন আসবে আমাদের। জেমস, কঠিন কাজগুলো নেব আমরা। সোয়াম স্কট, গ্লোরি হিল বা চায়না বয়ের মতো দুর্গম খনির কাজ নেব।